সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11 এর সেমিস্টার 1 নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব বেসিক অ্যাকাউন্টিং টার্মস বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার কিন্তু পার্ট 2 আমরা আজকে করব। এখানে এই ভিডিওতে আমরা কনসেপ্ট আলোচনা করব এবং সেই কনসেপ্ট রিলেটেড কিছু এমসিকিউও কিন্তু আমরা আজকে আলোচনা করব। কোন বই থেকে করব তোমরা এখানে দেখো, দেদত্ত মুখার্জির যে বই রয়েছে সেখান থেকে এমসিকিউ গুলো কিন্তু আমি তোমাদেরকে সলভ করাবো, ঠিক আছে। আর পার্ট 1 এর ভিডিও মানে এই চ্যাপ্টারেরই বেসিক অ্যাকাউন্টিং টার্মস, এই চ্যাপ্টারের পার্ট 1 তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও, কারণ পার্ট 1 না দেখলে আজকের পার্ট 2 এর ভিডিও কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পার্ট 2 এর কনসেপ্টে। समझ गया। তো দেখো আমরা এবারে স্টার্ট করব 39 থেকে। দেখো 39-এ কি বলে দিয়েছে, কারেন্ট লাইবিলিটিজ ইনক্লুড। তাহলে দেখো এখানে আমরা একটা নতুন টার্মের সঙ্গে পরিচিত হলাম, সেটা হলো কারেন্ট লাইবিলিটিস। দেখো অ্যাসেট আর লাইবিলিটিস দুটোর মধ্যেই না একটা ভাগ আছে। দেখো লাইবিলিটিস মানে কি, অ্যাসেট মানে কি, এটা এটা কিন্তু আমি পার্ট 1 এর ভিডিওতেই তোমাদের বুঝিয়েছি যে অ্যাসেট মানে কি, লাইবিলিটিস মানে কি বলেছি। এবারে এই যে লাইবিলিটিস, লাইবিলিটিস মানে কি দায়, লাইবিলিটিস মানে কি দায়, মানে আমাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ আমাকে দিয়ে দিতে হবে। তো এই লাইবিলিটিসকে না দুটো ভাগে কিন্তু ভাগ করা যায়, একটা হলো কারেন্ট লাইবিলিটিস আর একটা হলো নন কারেন্ট লাইবিলিটিস। মানেটা কি চলো আমরা একটু বুঝে নিই। দেখো লাইবিলিটিসকে দুটো ভাগে ভাগ করা যায়, এক হলো কারেন্ট লাইবিলিটিস, আরেকটা হলো নন কারেন্ট, ঠিক আছে, নন কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে। নন কারেন্ট লাইবিলিটিস আর কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস মানে কি, যাদের টাকা, দেখো দায় মানে কি আমায় দিয়ে দিতে হবে, ঠিক আছে। লাইবিলিটিস মানে হলো কি দায়, দায় মানে আমাকে দিয়ে দিতে হবে। আমাকে টাকা কাদেরকে দিয়ে দিতে হবে, ব্যাংককে দিতে হতে পারে যদি লোন থাকে, তাই না। তারপরে ক্রেডিটরসকে দিয়ে দিতে হতে পারে। তো যে সমস্ত দায়গুলো খুব ছোট মানে শর্ট টার্ম, 1 বছরের মধ্যে, সেগুলোকে আমরা কারেন্ট লাইবিলিটিস বলবো, ঠিক আছে। এই যেমন ভাবো কারেন্ট লাইবিলিটিস এর উদাহরণে কি কি আসবে তোমার, ক্রেডিটরস, ঠিক আছে, ক্রেডিটরসের টাকা অল্প স্বল্প হয়, ক্রেডিটরসের টাকা 1 বছরের মধ্যে মিটিয়ে দেওয়া সম্ভব, ঠিক আছে। কারণ যারা পাওনাদার হয় তাদের থেকে আর কত টাকাই বা ধার নেওয়া যায়, তাই না। তো এগুলো কিন্তু মিটিয়ে দেওয়া সম্ভব তাড়াতাড়ি। তোমার তারপরে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে কোনো এক্সপেন্সেস বাকি করেছি, 3-4 মাসের ঘর ভাড়া বাকি করে রেখে দিয়েছি, এগুলোকে বলা হয়। তারপরে তারপরে বিলস পেবেল, এগুলো হলো কারেন্ট লাইবিলিটিস, হ্যাঁ বিলস পেবেল, বিলস পেবেল, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি কারেন্ট লাইবিলিটিস। এদের অ্যামাউন্ট অল্প অল্প হয়, এদের অ্যামাউন্ট না অল্প হয়, বেশি হয় না। তারপরে ব্যাংক ওভারড্রাফট মানে কি বলতো, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক ওভারড্রাফট মানে কি, ব্যাংক ওভারড্রাফট মানে হয় না যে আমাদের কাছে যে ক্রেডিট কার্ড থাকে, ভাবো ক্রেডিট কার্ডের একটা লিমিট আছে, আমি ভাবো অনেক শপিং করেছি, আমার যে ব্যাংক ব্যালেন্স ভাবো 10,000 টাকা, আমি ভাবো 2 লাখ টাকার শপিং করেছি। তো ব্যাংকের কাছে কি আমার একটা ধার হয়ে গেল না, ব্যাংককে তো শোধ করতে হবে। তো এই জিনিসটাকে বলা হয় কি ব্যাংক ওভারড্রাফট। ভাবো আমার ব্যাংকে আছে 10,000 টাকা, আর আমি 1 লাখ টাকার শপিং করেছি, 1 লাখ টাকার শপিং করেছি, আমায় ব্যাংককে টাকাটা শোধ করতে হবে। তো ব্যাংককে টাকা শোধ করতে হবে, এগুলোকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। মানে ব্যাংকে যদি কখনো মাইনাস ব্যালেন্স হয়ে যায়, এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট, আমাকে শোধ করতে হবে। আর নন কারেন্ট লাইবিলিটিস গুলো কি, এগুলো বড় বড়, যেগুলো তোমার লং টার্ম লোন, যেগুলো বড় লোন হয়, ব্যাংক লোন, যেগুলো বড় বড় ব্যাংক লোন, যেগুলোর
যেগুলো শোধ করতে সময় লাগে, 5-10 বছর সময় লাগে, ঠিক আছে, যেগুলো শোধ করতে অনেক টাইম লাগে, সেগুলোকে বলা হয় নন কারেন্ট লাইবিলিটিস। আর যেগুলো খুব তাড়াতাড়ি 1 বছর 5-6 মাসের মধ্যে শোধ হয়ে যায়, পাওনাদারদের টাকা, ঘর ভাড়া পাবো বাকি করেছে, কোনো বাকি করা এক্সপেন্সেস, হুম, বিলস পেবেল, বিলের কোনো একটা টাকা, বিলের টাকা আমায় পে করতে হবে, ব্যাংক ওভারড্রাফট, এগুলো তাড়াতাড়ি শোধ হয়ে যায়, এগুলোকে বলা হয় কি কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে। ঠিক একইভাবে না, লাইবিলিটিস যেমন দুই প্রকার হয়, কারেন্ট আর নন কারেন্ট, ঠিক একইভাবে অ্যাসেটও কিন্তু দুই প্রকার হয়, অ্যাসেটও কিন্তু দুই প্রকার হয়, কারেন্ট আর নন কারেন্ট। তাছাড়াও হয় আরো, কিন্তু এখন আমি প্রধানত প্রধানত আমি দুই প্রকারের অ্যাসেট নিয়ে আলোচনা করব, দুই প্রকারের অ্যাসেট। দেখো, দুই প্রকারের আমি এবারে অ্যাসেট নিয়ে আলোচনা করি, দুই প্রকারের অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পত্তি, তাই তো। আমরা এবারে কি আলোচনা করব? সম্পত্তি। সম্পত্তিও দুই প্রকার, কারেন্ট আর নন কারেন্ট। কারেন্ট মানে কি? যে সম্পত্তিগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করে হাতে টাকা আনা সম্ভব। যেমন এই ভাবো, মানে যেগুলো থেকে আমি খুব তাড়াতাড়ি সহজেই টাকা পেয়ে যাব, ঠিক আছে, যেগুলো থেকে আমি খুব সহজেই টাকা পেয়ে যাব, যেমন ডেটর্স। মানে ডেটর্স মানে বুঝতে পেরেছো তো, দেনাদার, যে সমস্ত লোকজন আমায় টাকা দেবে তাদের বলা হয়। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি স্টক, স্টক, ঠিক আছে, স্টক। তারপরে আমরা বলবো বিল রিসিভেবল, বিলস রিসিভেবল, ঠিক আছে, এইগুলো আমরা বলতে পারি। তারপরে বলতে পারি আমরা প্রিপেড এক্সপেন্সেস, কোনো একটা এক্সপেন্সেস আমি আগে থেকেই এক্সট্রা দিয়ে রেখেছি, তাকে বলা হয় কি প্রিপেড এক্সপেন্সেস। তারপরে ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, কোনো জায়গায় যদি আমি অল্প স্বল্প টাকা বিনিয়োগ করে থাকি, হ্যাঁ, শর্ট টার্ম, কি বলবো আমরা, ইনভেস্টমেন্ট। তাহলে এগুলো হলো কি আমাদের, এগুলো হলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটের উদাহরণ, এগুলো থেকে আমরা খুব চটজলদি খুব তাড়াতাড়ি টাকা পেতে পারি। এবারে নন কারেন্ট অ্যাসেট, এর আরেক নাম হলো কিন্তু ফিক্সড অ্যাসেট, এর আরেক নাম হলো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে কি? ফিক্সড অ্যাসেট মানে হলো যেখান থেকে টাকা পেতে গেলে একটু সময় লাগবে, চট জলদি খুব তাড়াতাড়ি টাকা পাওয়া সম্ভব নয়। এই যেমন আমরা বলবো সম্পত্তি যেগুলো হলো ফার্নিচার, এগুলোকে আমরা বলবো কি ফিক্সড অ্যাসেট। মেশিনারি, ঠিক আছে, মেশিনারি। তারপরে আমরা আর কি বলতে পারি? মেশিনারি, তারপরে আমরা বলতে পারি বিল্ডিং, বিল্ডিং, এগুলো থেকে টাকা পেতে গেলে একটু সময় লাগবে, চট জলদি খুব তাড়াতাড়ি টাকা পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে কারেন্ট অ্যাসেট কোনগুলো আর নন কারেন্ট অ্যাসেট কোনগুলো বুঝতে পারলে তো, এবং তাদের মধ্যে পার্থক্যটা। কারেন্ট মানে সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে টাকা পেয়ে যাব, খুব তাড়াতাড়ি টাকা পাওয়া সম্ভব সেখান থেকে, কিন্তু এগুলো বিক্রি করে টাকা পেতে একটু সময় লাগবে। তো যেগুলো সময় লাগে সেগুলোকে বলা হয় ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট, আর এগুলো হলো কারেন্ট অ্যাসেট। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। দেখো, অ্যাসেট কিন্তু শুধু যে কারেন্ট আর নন কারেন্ট এই দুটো ভাগ ছাড়াও কিন্তু আরো ভাগ আছে, আপাতত আমি এই দুটো ভাগ নিয়ে আলোচনা করলাম। চলো এবারে আমরা এমসিকিউ গুলোয় যাই, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। দেখো, প্রথমেই আমরা যেটা করব সেটা বলে দিয়েছে 39-এর দাগে, কারেন্ট লাইবিলিটিস ইনক্লুড। কারেন্ট লাইবিলিটিস কোনটা বলো? কারেন্ট লাইবিলিটিস আমি একটু আগেই বলেছি, ক্রেডিটর্স, ব্যাংক ওভারড্রাফট, বিল পেবেল, তিনজনেই, মানে ডি এর দাগেরটা হবে অ্যান্সার, ঠিক আছে, ডি এর দাগেরটা অ্যান্সার হবে। তারপরে আমরা চলে আসবো 41-এ। দেখো 41-এ কি বলে দিয়েছে? গুডস মিনস, গুডস মানে কি বলো? এটা তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতেই করেছিলাম, যে সমস্ত জিনিসগুলো কেনা হয় বিক্রির জন্য, যে সমস্ত জিনিসগুলো কেনা হয় বিক্রির জন্য, মানে এখানে তোমার হবে এর দাগেরটা কমোডিটি বট ফর রিসেল, ঠিক আছে, এর দাগেরটা হবে অ্যান্সার। তারপরে আমরা আসবো 44-এর দাগে। দেখো 44-এর দাগে কি বলে দিয়েছে? বলে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইটেম অফ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট নয় কোনটা? তো এখানে প্রশ্নটা একটু ভুল আছে, প্রশ্নটা হবে ফিক্সড অ্যাসেট হলো কোনটা।
চারটে অপশানের মধ্যে কোনটা ফিক্সড অ্যাসেট হবে? তো দেখো ফিক্সড অ্যাসেট হবে কিন্তু ডি এরটা। মেশিনারি হলো কিন্তু ফিক্সড অ্যাসেট, তাই না? আমি এক্ষুনি তোমাদের বললাম মেশিনারি হলো ফিক্সড অ্যাসেট। তো তোমরা মেশিনারিতে কিন্তু টিক মারবে, ঠিক আছে? বাকিগুলো কিন্তু সব কারেন্ট অ্যাসেট। আচ্ছা 45-এ আসবো, কি বলে দিয়েছে? ট্যানজেবল অ্যাসেট ডু নট ইনক্লুড। আবার এখানে একটা নতুন টার্ম, ট্যানজেবল। ট্যানজিবল মানে কি? ট্যানজিবল মানে হলো যে জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি, যেগুলোকে আমরা টাচ করতে পারি, ছুঁতে পারি এবং চোখে দেখতে পাই, সেগুলোকে বলা হয় কিন্তু ট্যানজেবল অ্যাসেট। এই যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো অ্যাসেটের আরো দুটো প্রকারভেদ আছে। অ্যাসেটের আরো কিন্তু দুটো প্রকারভেদ আছে। একটা হলো ট্যানজিবল, একটা হলো ট্যানজিবল, আরেকটা হলো ইনট্যানজিবল। এই হলো দুটো, ঠিক আছে? ট্যানজিবল আর ইনট্যানজিবল। মানে কি? মানেটা কি? মানেটা হলো ট্যানজিবলের মানে হলো যে সমস্ত সম্পত্তিগুলোকে আমরা স্পর্শ করতে পারি, চোখে দেখতে পাই, সেগুলো যেমন সব কিছুই। দেখো যে সমস্ত সম্পত্তিগুলো আমরা চোখে দেখতে পাই সেটা ফার্নিচার হতে পারে। আমি আর সব লিখছি না। ফার্নিচার, এর অ্যান্সার কি হবে? ফার্নিচার হবে। মেশিনারি হবে, মেশিন বলে দেখো আমি এখানে লিখছি, মেশিন হবে। মানে সমস্ত কারেন্ট অ্যাসেট আর সমস্ত ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেটগুলো সব ট্যানজিবল হবে। যেমন তোমার ডেটর্স, যে লোকেদের থেকে আমি টাকা পাবো তাদেরকে তো আমি চোখে দেখতে পাই, স্পর্শ করতে পারি, তাই না? বিলস রিসিভেবল, ঠিক আছে? আমি শর্টে লিখছি বিলসের বি, রিসিভেবলের আর, ঠিক আছে? স্টক, চোখে দেখতে পাই, স্পর্শ করতে পারি। মানে সমস্ত ফিক্সড আর কারেন্ট অ্যাসেট সবাই কিন্তু টেনজিবল। দেখবে একটু আগে আমি যে তোমাদের ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটগুলো লিখিয়েছিলাম না, ওদের মধ্যে সবাই হলো ট্যানজিবল। শুধুমাত্র ইনট্যানজিবল কারা? ইনট্যানজিবল মানে যাদেরকে চোখে দেখতে পাই না এবং যাদের স্পর্শ করা যায় না। যেমন 1 নম্বরে হলো ট্রেডমার্ক। ট্রেডমার্ক মানে কি? মানে দেখবে বিভিন্ন কোম্পানির না বিভিন্ন লোগো হয়, তাই না? বিভিন্ন কোম্পানির যে ব্র্যান্ড তাদের বিভিন্ন লোগো হয়। এই লোগো কিন্তু দেখবে কেউ ইউজ করতে পারে না একমাত্র সেই কোম্পানি ছাড়া। এই যেমন তোমরা দেখবে অ্যাপেল, যে মোবাইল ফোন, তার একটা লোগো আছে অ্যাপেলের মতো দেখতে। তারপরে দেখবে এলজি, স্যামসাং, এই বড় বড় সব কোম্পানির একটা নিজস্ব লোগো হয়, কিন্তু পেপসি, থামস আপ, এই লোগোটাকে কেউ ব্যবহার করতে পারে না, ঠিক আছে? এই লোগোটা কিন্তু কোম্পানির একটা নিজস্ব সম্পত্তি, নিজস্ব সম্পত্তি, ট্রেডমার্ক। এই লোগোটাকে আমরা কিন্তু কেউ স্পর্শ করতে পারি না, মানে এই সম্পত্তিটাকে আমরা কিন্তু কেউ স্পর্শ করতে পারি না, ট্রেডমার্ককে। আচ্ছা তারপরে দেখো তোমরা এটা সবাই জানো, ইউটিউবে ভিডিও দেখছো, কপিরাইট সম্পর্কে তোমরা কিন্তু সবাই জানো। কপিরাইট মানে আমার নিজস্ব তৈরি কোনো কন্টেন্ট অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এটা আমার সম্পত্তি। এই সম্পত্তিটাকে তুমি কিন্তু স্পর্শ করতে পারবে না, তাই না? তো এই হলো। তাছাড়া আরেকটা হলো একই রকমের জিনিস পেটেন্ট। পেটেন্ট একই, আমার লেখা কোনো বই, হ্যাঁ আমার লেখা কোনো আর্টিকেল, এটা থেকে আমি একমাত্র টাকা পাবো, এটাকে কেউ কপি করে টাকা ইনকাম করতে পারবে না। এটা কেবলমাত্র আমার লেখা, আমার কন্টেন্ট। এই জিনিসগুলোকে বলা হয়, এই সম্পত্তিগুলোকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে? এগুলোও তো সম্পত্তি, কারণ এগুলোও তো আমাকে টাকা দিচ্ছে, তাই না? এগুলোর জন্য তো আমার টাকা ইনকাম হচ্ছে। এগুলো সম্পত্তি, এগুলোর জন্য ভবিষ্যতে আমার পকেটে টাকা আরো আসবে, তাই না? তাহলে এগুলো সম্পত্তি, এগুলোকে চোখে দেখা যায় না, এগুলোকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেট। এবারে আমরা প্রশ্নে আসি, কি বলেছে দেখি। দেখো প্রশ্নে এখানে বলেছে ট্যানজিবল অ্যাসেট ডু নট ইনক্লুড। ট্যানজিবল অ্যাসেট কোনটা নয়? তাহলে অ্যান্সারে হবে পেটেন্ট। এই যে পেটেন্ট কিন্তু ট্যানজিবল অ্যাসেট নয়, এটা হলো ইনট্যানজিবল অ্যাসেট, ঠিক আছে? তাহলে এই আমাদের হলো 45 হলো। আচ্ছা এবারে আমরা আসবো 46-এ। 46-এর দাগে দেখো কি বলে দিয়েছে, কারেন্ট লাইবিলিটিস ডু নট ইনক্লুড। কারেন্ট লাইবিলিটিস কারা কারা হয় বলো তো?
কারেন্ট লাইবিলিটিস হয় ক্রেডিটর্স, বিলস পেবেল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। এখানে বলেছে কারেন্ট লাইবিলিটিস নয় কে ডিবেঞ্চার, ডিবেঞ্চার কিন্তু কারেন্ট লাইবিলিটিস নয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসবো 47-এর দাগে। বলেছে আউট অফ দ্য ফলোয়িং অ্যাসেটস হুইচ ওয়ান ইজ নট অ্যান ইনট্যাঞ্জিবল। কোন অ্যাসেটটা বলেছে ইনট্যাঞ্জিবল নয়। দেখো তোমাদেরকে আরেকটা বলে দিই, আরেকটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের উদাহরণ এখানে আমি লিখে দিই, সেটা হলো গুড উইল, সুনাম। ঠিক আছে, আমার কোম্পানির গুডউইল রয়েছে, সুনাম রয়েছে, তার জন্য আমার অনেক প্রফিট হয়, তো এটাও একটা সম্পত্তি। হ্যাঁ, তো এই গুডউইলকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না, এটাও একটা সম্পত্তি, চোখে দেখতে পাই না। গুডউইল মানে তোমরা বুঝতে পেরেছো যে আমার কোম্পানির একটা সুনাম রয়েছে। হ্যাঁ, দেখো এমনি কোনো বিরিয়ানির দোকান আর একটা বড় নামি কোনো বিরিয়ানির দোকান, দাদা বৌদি, আরসালান, তাদের মধ্যে একটা পার্থক্য আছে। দাদা বৌদি, আরসালান, সেখানে কি প্রচুর কাস্টমার যায় তাদের গুডউইলের জন্য। তাহলে এই সম্পত্তিটা গুড উইল, এটাকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, এটা হলো সুনাম, বাজারে তার একটা নাম ছড়িয়ে গেছে, তাদের একটা নাম কিন্তু বাজারে ছড়িয়ে গেছে, এটা একটা সম্পত্তি। ঠিক আছে, তাই এটাকে এই নামের জন্যই কিন্তু আগামী দিনে আরো টাকা পয়সা কোম্পানির মালিকের পকেটে ঢুকবে। সম্পত্তি মানে আমি তোমাদের কি বলেছি, যেগুলো তোমাকে ভবিষ্যতে টাকা পকেটে এনে দিতে সাহায্য করবে, এই গুডউইলের জন্য ভবিষ্যতে টাকা পকেটে ঢুকতে সাহায্য করবে কোম্পানির মালিকের। হ্যাঁ, চলো বোঝা গেল। তাহলে এখানে অ্যান্সার কি হবে, বলেছে এদের মধ্যে ইনট্যাঞ্জিবল নয় কোনটা, অ্যান্সার হবে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের টাকাটাকে তো আমরা চোখে দেখতে পাই, টাকাটাকে আমরা স্পর্শ করতে পারি, ট্যাঞ্জিবলে আসবে ওটা, তাই না? চলো 48-এ দেখো কি বলে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আইটেম অফ কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট লাইবিলিটিস কোনটা বলো, এখানে কারেন্ট লাইবিলিটিস হবে কিন্তু ব্যাংক ওভারড্রাফট, তাই না? ব্যাংক ওভারড্রাফট এর মানেটাও আমি তোমাদের বলেছি। আচ্ছা 49-এ দেখো বলে দিয়েছে অ্যাট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড দেয়ার ওয়াজ সেল, বিক্রি হয়েছে 7,50,000 টাকার জিনিসপত্র, এটা হলো একটা ট্রানজাকশন, বিক্রি হওয়া। অ্যান্ড দ্য আনসোল্ড ক্লোজিং স্টক ভ্যালুড 75,000, এবং বিক্রি হয়নি 75,000। তাহলে এই যে 75,000 টাকার মালপত্র বিক্রি হলো না, এটা কোনো ট্রানজাকশন নয়, এটা হলো একটা ইভেন্ট, এটা একটা ঘটনা, বিক্রি হয়নি, এটা একটা ঘটনা। তাহলে এখানে সি এর দাগেরটা হবে অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি দুটোই এখানে ঘটেছে, ইভেন্টও ঘটেছে আবার ট্রানজাকশনও ঘটেছে। আচ্ছা তারপরে দেখো 50-এর দাগে আসবো, বলে দিয়েছে এ লাইবিলিটিস অ্যারাইজেস ডিউ টু, কোনো লাইবিলিটিস কখন বৃদ্ধি পায় বলো তো? যতক্ষণ আমরা টাকা দিই না, ধারে লেনদেন করি, আমি কারোর থেকে পাবো ধারে জিনিস কিনে যাচ্ছি কিনে যাচ্ছি কিনে যাচ্ছি, আর তাকে টাকা দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না, তাহলে কি হবে, আমার লাইবিলিটিস দায় বেড়ে যাচ্ছে, আমার দায় কি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি হবে, ক্রেডিট ট্রানজাকশনের ফলে কিন্তু তোমার লাইবিলিটিস বৃদ্ধি পায়। ফর 51-এ আসবো, বলে দিয়েছে লাইবিলিটিস না দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দ্য বিজনেস, আমরা বিজনেসে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করি, যেটা বিজনেস স্টার্ট করবার সময় আমরা বাড়ি থেকে আনি, এনে ব্যবসায় ইনভেস্ট করি, তাকে আমরা কি বলি, বলি কিন্তু ক্যাপিটাল, তাই না? তো হবে ক্যাপিটাল। তারপরে দেখো 52-তে আমরা আসবো, 52-তে বলে দিয়েছে ইন এ বিজনেস পারচেস রেফার্স, পারচেস মানে কি, পারচেস মানে হলো পারচেস অফ গুডস ফর রিসেল, তাই না? আমরা পারচেস মানে কি, গুডস কেনাকে আমরা বলি পারচেস। ঠিক আছে, দেখো পারচেস মানে কেবলমাত্র গুডস কেনাকে আমরা পারচেস কিন্তু বলে থাকি। খুব ভালো করে কিন্তু দেখবে, আমরা যে গুডস, যেটা কিনি গুডস, সেই গুডস কেনাকে বলা হয় কিন্তু পারচেস, গুডস কেনাকে কি বলা হয়, পারচেস। এবারে তুমি যদি কোনো অ্যাসেট কেনো, কোনো অ্যাসেট কেনো, তাহলে সেটাকে কিন্তু পারচেস বলা হয় না। ঠিক আছে, তো গুডস কেনাকে বলা হয় পারচেস। তাহলে পারচেস মানে কি, গুডস কেনা ফর রিসেল। ঠিক আছে, পারচেস মানে কি, গুডস কেনা হচ্ছে পুনরায় বিক্রি করবার জন্য। ঠিক আছে, বইয়ে তোমরা দাগ দেবে। তারপরে এবারে আমরা আসবো কতর দাগে,
এবারে আমরা আসবো 53, বলে দিয়েছে অ্যামাউন্ট রিসিভড অর রিসিভেবল এগেনস্ট সেল অফ গুডস। তাহলে যদি কোনো অ্যামাউন্ট আমরা সেল অফ গুডস, তাহলে মালপত্র বিক্রি করে, গুডস বিক্রি করে কোনো যদি আমরা টাকা ইনকাম করি, তখন তাকে আমরা কি বলি? বলি কিন্তু রেভিনিউ রিসিপ্ট, তাই না? দেখো আমি তোমাদের আগের ভিডিওতেই এটা বলেছিলাম, আমি যদি গুডসকে এবারে বিক্রি করে দিই, ভাবো আমি গুডসকে বিক্রি করছি, সেল করছি, তাহলে আমি যে টাকাটা ইনকাম করব তাকে আমরা কি বলবো? রেভিনিউ, রেভিনিউ, রেভিনিউ রিসিপ্ট বা ইনকাম। বোঝা গেল? গুডস বিক্রি করে যদি আমার টাকা ইনকাম হয়, একইভাবে গুডস কিনলে তাকে বলা হয় কি? রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে? আর যদি আমি গুডসের বদলে কোনো অ্যাসেট বিক্রি করি, কোনো অ্যাসেট, যদি কোনো অ্যাসেট বিক্রি করি, তখন তাকে কি বলা হয়? ক্যাপিটাল রিসিপ্ট বলবো। তখন তাকে আমি কি বলবো? বিক্রি করি, অ্যাসেট বিক্রি করে টাকা ইনকাম করলে আমি তাকে কি বলবো? বলবো এটা আমার একটা ক্যাপিটাল ইনকাম বা ক্যাপিটাল রিসিপ্ট, তাই না? ক্যাপিটাল রিসিপ্ট বলবো সেক্ষেত্রে। বোঝা গেল? তাহলে তোমরা কিন্তু ভালো করে এটায় দাগ দিয়ে নেবে। তারপরে দেখো আমরা আসবো আহ, তারপরে আমরা এখানে আসবো 58-এ। দেখো 58-এ কি বলেছে? টেনজেবল অ্যাসেট ইনক্লুড, টেনজেবল অ্যাসেট ইনক্লুড। তাহলে বলো এখানে টেনজেবল অ্যাসেট কোনটা কোনটা হবে? টেনজিবল অ্যাসেট যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, চোখে দেখতে পাই সেগুলো। তো এখানে টেনজিবল অ্যাসেট দুটো আছে, স্টকও হবে, ক্যাশও হবে। ঠিক আছে? তো এখানে দুটো হবে, দুটোই কিন্তু হবে, বি আর ডি অ্যান্সার হবে। তো এবারে 59-এ আসো। দেখো বলে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট কোনটা হবে এদের মধ্যে? যেটাকে আমরা চোখে দেখতে পাই না, ট্রেডমার্ক হবে, তাই না? 60-তে দেখো বলে দিয়েছে ওয়েস্টিং অ্যাসেট। ওয়েস্টিং অ্যাসেট মানে কি? মানে হলো যে সম্পত্তিটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, মানে যেটা থেকে আর আমি ভবিষ্যতে টাকা পাবো না, এখন পাচ্ছি, বর্তমানে আমি টাকা ইনকাম করছি, কিন্তু ভবিষ্যতে আর আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো না। যেমন ভাবো কোনো কয়লার খনি রয়েছে, কয়লার খনি, মানে কয়লা উত্তোলন করে আমি এখন টাকা ইনকাম করছি, কিন্তু আগামী দিনে তো কয়লা শেষ হয়ে যাবে না, তারপর তো আর আমার সেখান থেকে টাকা ইনকাম হবে না। ভাবো তেলের খনি, তেলের খনি, এখন তেল উৎপাদন হচ্ছে, ভবিষ্যতে তো পৃথিবী থেকে তেল শেষ হয়ে যাবে, তাহলে এগুলো হলো ওয়েস্টিং অ্যাসেট। তাহলে এখানে হবে কি? অয়েল ওয়েলস, তেলের খনি। 61-এরটা তোমরা জানো, বারবার করেছো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সম্পত্তি কিনতে গেলে যে খরচাগুলো হয়, মানে এখানে বলে দিয়েছে বি এর দাগেরটা। ঠিক আছে? বি এর দাগেরটা ভাবো, বলেছে ওয়েজেস পেড, ইনস্টলেশন অফ মেশিন। আমি কোনো মেশিন কিনলাম, এবার সেটাকে ইনস্টল করবার জন্য একটা লোককে তো ডাকতে হয়, তাই না? তাহলে এই লোকটাকে ডাকার পিছনে যে খরচাটা হচ্ছে, এটা কেন হচ্ছে? ভাবো একটা মেশিন কিনে এনেছি, মেশিনটার দামই হলো, ভাবো মেশিনটার দাম হলো 20,000 টাকা। ভাবো আমি একটা মেশিন কিনেছি। এই তোমাদের আগের দিনই দেখবে আমি বলেছিলাম আমার একটা আইসক্রিমের দোকান আছে, আমার একটা আইসক্রিমের দোকান আছে। এবারে সেই আইসক্রিমের দোকানে আমায় অনেক আইসক্রিম কিনে তো রাখতে হয়, তাহলে আইসক্রিমটা হলো কি আমার কাছে? গুডস, তাই না? গুডস, আইসক্রিমটা হলো গুডস, কারণ এই আইসক্রিমগুলো আমি বিক্রি করব, আমি আইসক্রিমগুলো কিনছি বিক্রির জন্য। আচ্ছা, তাহলে আমাকে এই দোকানে একটা ফ্রিজ রাখতে হবে, ফ্রিজ। এই ফ্রিজটা হলো আমার কাছে একটা অ্যাসেট, এই ফ্রিজটা হলো অ্যাসেট, কারণ আমি ফ্রিজটা বিক্রি করব না। বোঝা গেল? ফ্রিজটা আমি বিক্রির জন্য কিনছি না, যাদেরকে আমি বিক্রি করব বলে কিনছি তারা হলো কি? গুডস। আর অ্যাসেট যে ফ্রিজটা আমি কিনছি, সেটা কিন্তু আমি বিক্রি করব বলে কিনছি না, আইসক্রিমগুলোকে জমা করে রাখবো বলে কিনছি, তাই না? আচ্ছা, ফ্রিজের দাম আমি ধরে নিচ্ছি 20,000 টাকা। আচ্ছা, এই ফ্রিজটাকে ইনস্টল করবার জন্য ভাবো একটা লোক এসছে, একটা মেকানিক এসছে, তাকে আমায় আবার ভাবো 5,000 টাকা দিতে হয়েছে, 5,000 টাকা ইনস্টলেশনের জন্য দিতে হয়েছে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ফ্রিজটা কিনতে কত টাকা পড়লো,
আমাকে কেউ জিজ্ঞাসা করছে যে দাদা এই যে আপনি যে ফ্রিজ কিনেছেন এই ফ্রিজটা কিনতে কত টাকা খরচা হয়েছে, তো তখন আমি কি বলবো? আমি বলবো আমার 25,000 টাকা খরচা হয়েছে, তাই না? 20,000 দাম, আর কি 5,000 ইনস্টলেশনের খরচা, ওয়েজেস। তাহলে এই যে ইনস্টলেশনের যে ওয়েজেস, সেটাও কি, সেটাও এই সম্পত্তি অ্যাসেটের দাম বলেই গণ্য হবে। তাহলে আমার অ্যাসেট কিনতে টোটাল খরচা হয়েছে কি 25,000 টাকা। তাহলে এই 25,000-এর মধ্যে 5,000 কি, কি ওই ইনস্টলেশনের খরচা। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু এই যে ওয়েজেসটা, এই ওয়েজেসটা হলো কিন্তু ফ্রিজটা কিনতে আমার খরচা হয়ে যাচ্ছে, ফ্রিজটা কেনার জন্য আমার খরচা হয়ে যাচ্ছে। তাহলে এই যে 5,000 ওয়েজেসটা, এটাকে আমরা বলবো কিন্তু এটা ফ্রিজেরই দাম, এটাকে আমি ফ্রিজের দাম হিসেবেই ধরবো। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ফ্রিজের দাম কত, আমি কাউকে 20,000 মোটেও বলবো না। আমি বলবো ফ্রিজের দাম হলো, সবাইকে আমি ফ্রিজের দাম কত বলবো? 25,000 বলবো, তাই না? তাহলে এই 5,000টাও কিন্তু ফ্রিজের দাম হিসেবে ধরে নেওয়া হয়, মানে অ্যাসেটেরই খরচা হিসেবে ধরে নেওয়া হয়। এবারে ভাবো 3 বছর পর ফ্রিজটা খারাপ হয়ে গেল, 3 বছর পর ফ্রিজটা ভাবো খারাপ হয়ে গেল, 3 বছর পর ভাবো, 3 ইয়ার্স লেটার ফ্রিজ খারাপ হয়ে গেল। একটা মেকানিক ডাকলাম, সে ফ্রিজটা সারিয়ে দিল, আর 1,000 টাকা রিপেয়ার করবার জন্য চার্জ নিল। এই খরচাটাকে এবারে আমি কি বলবো? এটা কি আমার কিসের জন্য খরচা হচ্ছে? এই দেখো, এই টাকাটাকে কিন্তু আমরা বলবো রেভিনিউ, তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে? মানে রেভিনিউ মানে ছোটখাটো এক্সপেন্ডিচার, সম্পত্তি কিনছি না, সম্পত্তি কিনছি না, কিন্তু এই 1,000 টাকাটা আমার খরচা হচ্ছে কি সম্পত্তি কিনতে গিয়ে? মোটেও না, সম্পত্তিটাকে রিপেয়ার করতে গিয়ে। তো রিপেয়ার করতে গিয়ে যে টাকাটা খরচ হয় সেটা তো সম্পত্তি কেনার খরচ নয়, এটা রিপেয়ারিং এর খরচ, সম্পত্তির কেনার খরচ নয় তো। তাহলে রিপেয়ারের জন্য, সম্পত্তি রিপেয়ারের জন্য যদি কোনো ওয়েজেস বা এক্সপেন্সেস করতে হয়, তখন সেটাকে কিন্তু মোটেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয় না। বোঝা গেল? ইনস্টলেশনটাকে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয়। তাহলে দেখো এখানে হবে কি, ওয়েজেস পেড ফর ইনস্টলেশন অফ মেশিনারি। 62-তে দেখো বলে দিয়েছে ট্যানজিবল অ্যাসেট কোনটা বলা হবে? ট্যানজিবল অ্যাসেট হবে মেশিনারি, ঠিক আছে। ওয়েস্টিং অ্যাসেট কোনটা? 63-তে দেখো মাইন্স, মাইন্স মানে খনি আর কি, ঠিক আছে। এরপরে দেখো বলছে, তাহলে দেখো এবারে আমরা আসবো 67-এ, বলে দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং লাইবিলিটিস আর পেবেল আফটার এ লং পিরিয়ড অফ টাইম, মানে কোন লাইবিলিটিস বা দায়টা অনেক সময় পরে আমরা পেমেন্ট করতে পারি। যে লাইবিলিটিসগুলো আমায় খুব তাড়াতাড়ি পেমেন্ট করতে হবে, ভাবো 5 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে, সেগুলোকে কারেন্ট লাইবিলিটিস বলে। আর যেগুলো পেমেন্ট করবার জন্য আমার হাতে 5 বছর, 10 বছর রয়েছে, যেগুলো আমি বলেছিলাম না যে লোন, ব্যাংক লোন, লং টার্ম লোন, তো এইগুলো পেমেন্ট করবার জন্য হাতে অনেক সময় পাওয়া যায়, এগুলোকে আমরা নন কারেন্ট লাইবিলিটিস বলে থাকি, অর্থাৎ সি এর দাগেরটা হবে অ্যান্সার। তো দেখো এবারে আমরা লাস্ট আর একটা করব, সেটা হলো কিন্তু 31। দেখো 31 এখানে বলে দিয়েছে অ্যান এক্সাম্পল অফ ফিকটিসিয়াস অ্যাসেট। তাহলে আগে আমাদের জানতে হবে ফিকটিসিয়াস অ্যাসেট মানে কি। এখানে দেখো ফিকটিসিয়াস অ্যাসেটের উদাহরণ কিন্তু কয়েকটা, এখানে ফিকটিসিয়াস অ্যাসেটের, এখানে কয়েকটা অ্যাসেটের নাম বলে দিয়েছে এবং বলেছে এদের মধ্যে ফিকটিসিয়াস অ্যাসেট কোনটা। তাহলে আগে আমাদের জানতে হবে তো যে এর মানেটা কি। ফিকটিসিয়াস অ্যাসেট, ফিকটিসিয়াস অ্যাসেট মানে কি? মানেটা কি তাহলে ফিকটিসিয়াস অ্যাসেট? মানে হলো একটা খরচা রয়েছে, যে খরচাটা ভাবো আমি একটা কোনো দোকান ভাবো স্টার্ট করছি, তো দোকান স্টার্ট করতে গেলে তোমরা জানোই ট্রেড লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স বা সেই দোকানটার রেজিস্ট্রেশন করতে হয়। তো যে খরচাগুলো, ভাবো যে, আগে বলে দিই ফিকটিসিয়াস অ্যাসেটের উদাহরণটা আমি লিখি। প্রিলিমিনারি এক্সপেন্সেস,
এর মানেটা এবারে বলি তোমাদের। প্রিলিমিনারি এক্সপেন্সেস মানে কি? মানে হলো কোনো ব্যবসা শুরু করবার মানে স্টার্টিং এই যে খরচাগুলো করতে হয়, যে খরচাটা আর জীবনেও করতে হবে না। ভাবো আমি একটা দোকান করলাম, তো দোকান করতে গেলে বা যে কোনো ব্যবসা করতে গেলে আমার প্রথমে কি লাগে? ট্রেড লাইসেন্স। তাছাড়া হয়তো কোনো লিগাল কোনো এক্সপেন্সেস থাকে, কোনো জায়গায় হয়তো কোনো রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো এই যে লিগাল যে খরচাগুলো ট্রেড লাইসেন্স করা, তো একবার হয়ে গেলে আর করতে হবে না, তাই না? এবারে ভাবো আমি 2026 সালে ব্যবসা আরম্ভ করলাম, তো আমার ট্রেড লাইসেন্স বিভিন্ন লিগাল খরচা করে আমার ভাবো 2000 টাকা খরচা হলো, আমার 2000 টাকা খরচা হলো। এই 2000 টাকাটাকে আমি কি বলবো? বলবো প্রিলিমিনারি এক্সপেন্সেস, তাই না? এই 2000 টাকাটাকে আমি কি বলবো? ট্রেড লাইসেন্স বা বিভিন্ন লিগাল এক্সপেন্সেস করে আমার খরচা হয়েছে 2000 টাকা। তো আমাকে তো আর প্রত্যেক বছর ট্রেড লাইসেন্স বানাতে হবে না, সারা জীবনে একবার বানিয়ে নেব, তারপর সারা জীবন চলবে। এবারে এই যে টাকাটা, এই টাকাটাকে আমি কি বলবো? প্রিলিমিনারি এক্সপেন্সেস। একবার আমি করে নিলাম 2026 সালে, এবার আমি 2026 সালে করে নিলাম, এবারে 2027। আর কি আমায় 2027 সালে ট্রেড লাইসেন্স বানাতে হবে? হবে না। 2028-এ বানাতে হবে? হবে না। 2029, 2030, 31, 32, প্রত্যেক বছর আর আমায় ট্রেড লাইসেন্স বানাতে হবে না। তাহলে এক বছরের খরচা ভোগ করব সারা জীবন, ভোগ করব সারা জীবন, খরচা করব সারা জীবনে একবার। এটা হলো খরচা, এক বছরের খরচা, আর ভোগ করব সারা জীবন, তাই না? তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে 2000-এর খরচাটা একবারই খরচা, কিন্তু এই খরচা থেকে আমি ইনকাম পাচ্ছি তো, না? এই ট্রেড লাইসেন্সটা করেছি বলেই তো আমি ব্যবসা করতে পারছি, আমি ইনকাম পাচ্ছি। আর ইনকামটা পাচ্ছি কিন্তু দেখো এই যে সারা জীবন, বছরের পর বছর। তাহলে এই এটা এমন একটা খরচা যেটা থেকে আমি বছরের পর বছর কি করছি? ইনকাম পাচ্ছি। তো এই খরচাটার জন্যই ভবিষ্যতেও আমার পকেটে বারবার টাকা আসবে। সেই জন্য প্রিলিমিনারি এক্সপেন্সেসকে বলা হয় কি? বলা হয় একটা ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট মানে একবার খরচ করব, সারা জীবন তার আমি সুফল, সারা জীবন আমি সেখান থেকে বেনিফিট পাবো, এটাকেই বলা হয়। এবারে দেখো অন্য কোনো এক্সপেন্সেস থেকে কি তাই হয়? ভাবো আমি কাউকে ওয়েজেস দিলাম, আমি কাউকে ওয়েজেস দিলাম কাজ করবার জন্য, বা আমি কোনো আমার স্টাফকে স্যালারি দিলাম, তো আমি কি একবার স্যালারি দেবো আর আমার স্টাফ সারা জীবন আমার কাছে কাজ করে যাবে? তা নয় তো। এক মাসের স্যালারি দেব, এক মাস কাজ করবে, আবার পরের মাসে স্যালারি দিলে আবার কাজ করবে, তাই কি না? আর এটাই কি একবার খরচা সারা জীবন ইনকাম, সেই জন্য বলা হয়। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্সেস হলো কি? একটা ফিকটিসিয়াস অ্যাসেট। তাছাড়া আরো অনেক ফিকটিসিয়াস অ্যাসেট কিন্তু হয়। যদি ডিসকাউন্ট পাওয়া যায় ডিবেঞ্চার বিক্রির সময়, ডিবেঞ্চার ইস্যু করবার সময়, ঠিক আছে, সেটাও হলো একটা কিন্তু ফিকটিসিয়াস অ্যাসেট। এই যেমন যেটাকে আমরা বলবো ডিসকাউন্ট, ডিসকাউন্ট ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চার ইস্যু করবার সময় যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্ট তো আমার খরচা, না? তো এটাও কিন্তু একটা হলো তোমার কি, এটাও কিন্তু একটা ফিকটিসিয়াস অ্যাসেট। তাছাড়া বলে দিই, যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট, ভাবো আমি কোনো অ্যাড দিলাম, বিজনেস শুরু করবার সময় একবারই অ্যাড দিলাম, আর জীবনেও আমি অ্যাড দিলাম না, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট, আমি আগে লিখে রাখি, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট, আমার একটা বিজনেস আছে তার জন্য আমি কোনো জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমার টাকা খরচা হলো, ভাবো 1000 টাকা খরচা হলো, আর আমি কোনো দিনও অ্যাডভার্টাইজমেন্ট দিইনি, তাহলে আমার যদি এই 1000 টাকার অ্যাডভার্টাইজমেন্টের জন্য সারা জীবন টাকা ইনকাম হয়ে থাকে, তাহলে এই 1000 টাকাটাকে আমরা বলবো কি? বলবো এই 1000 টাকাটাকে বলবো প্রিলিমিনারি এক্সপেন্সেসের আন্ডারেই কিন্তু আসবে সেক্ষেত্রে। আর যদি আমায় প্রত্যেক বছর ভাবো অ্যাডভার্টাইজমেন্টের জন্য টাকা খরচা করতে হচ্ছে, তাহলে কিন্তু প্রিলিমিনারি এক্সপেন্সেস নয় ওটা, তাহলে কিন্তু নয়। প্রত্যেক বছর আমায় অ্যাডভার্টাইজ করতে হচ্ছে যাতে আমার প্রত্যেক বছর
ব্যবসা ভালো চলে, ঠিক আছে, আমি একবার অ্যাডভার্টাইজমেন্ট করলাম, 1 বছর কাটলো, আবার আমায় করতে হবে, নইলে সবাই ভুলে যাবে, ব্যবসা চলবে না। সেক্ষেত্রে এটা প্রিলিমিনারি এক্সপেন্সেসের মধ্যে আসবে না। প্রিলিমিনারি এক্সপেন্সেস মানে একবার খরচা করব, সারা জীবনে একবার খরচা করব, সারা জীবন সেখান থেকে ইনকাম করব। তো বোঝা গেল ব্যাপারটা। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সারে কি হবে বলে দিয়েছে না, যে an example of fictitious asset, অ্যান্সারে হবে কি প্রিলিমিনারি এক্সপেন্সেস, ঠিক আছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।